আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ৫ আগস্টের পর থেকে হয়েছে। আমরা দেখেছি কিন্তু একটু লাগাম টানা যেত না? লাগাম টানা অবশ্যই যেহেতু সরকারের যদি সদিচ্ছা থাকতো, আমরা সরকারের সেরকম সদিচ্ছা দেখি নাই। আ আইন প্রথমবার ৩২ ভাঙার সময় কিন্তু সদিচ্ছা, দ্বিতীয়বার কিন্তু সরকার বাধা দিয়েছে। দ্বিতীয়বার বাধা দিয়ে কোনো লাভ আছে দ্বিতীয়বার না। সরকারের প্রথমবার তো পক্ষ সে থেকে উস্কিয়ে দিছে। দ্বিতীয়বার সরকার বাধা দিয়েছে, কিন্তু প্রথমবার সরকারের নীরব ভূমিকায় ছিল। আচ্ছা, তাদের দায় সারা একটা বিবৃতি তখন তারা দিয়েছে, কিন্তু দ্বিতীয়বার তারা কিন্তু এটা মানা না, ৩২ এটা ভাঙার ব্রিগেড। ক্ষেত্রে তারা মানে যাতে না ভাঙতে পারে সেই রকম তারা প্রতিহত করার চেষ্টা করছে। আচ্ছা। এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সেটা কিন্তু ৫ আগস্টের পরে অনবরত হয়েই যাচ্ছে। আমি আইন ও সালিশ কেন্দ্রের আশুকের একটি প্রতিবেদন দেখেছি যে ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনে ২৯ জন মারা গেছে। এটা আইন ও সালিশ কেন্দ্রের একটা প্রতিবেদন। আচ্ছা। এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেরকম আশা করি নাই। বিগত যে সরকারটা ছিল সেই সরকারের সময় এরকম অনেক প্রতিবেদন ছিল যে মবের শিকার হয়ে অনেকে মারা গেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সেটা আমরা কাম্য ছিল না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মবের শিকার হয়ে মারা গেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে মেরে ফেলা হয়েছে। শিশু তোফাজ্জলকে কারা মেরেছে সেটা কিন্তু কাঙ্ক্ষিত বিচার এই দেশের মানুষ দেখে নাই। আচ্ছা। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শামীম মোল্লাকে মেরে ফেলা হয়েছে। কাঙ্ক্ষিত বিচার কি এদেশের মানুষ দেখতে পেরেছে? দেখতে পায় নাই। আমরা দেখেছি এই ৫ আগস্টের পরে বিচার বহির্ভূত অনেক হত্যা হয়েছে, প্রত্যন্ত অঞ্চলে হয়েছে। বিভিন্ন মানে এটা সরকারের কোনো এদিকে নজরদারি সরকারের পক্ষ থেকে ছিল না। সরকার নীরব ভূমিকায় ছিল এবং তারা তাদের দায় সারা বিভিন্ন বক্তব্য তারা দিয়ে গেছে যে আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে। এই যে প্রথম হলো একটা জরিপ দেখেছি, সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সবচেয়ে মানে পাল্লা ভারী আর কি যে ব্যর্থতার ক্ষেত্রে। আচ্ছা। এটা কিন্তু আমাদেরকে আশাহত করে, এদেশের মানুষকে আশাহত করে। আগামী নির্বাচনকে সুষ্ঠু করার ক্ষেত্রে এটা কিন্তু একটা মানে আশার বাণী না, এটা কিন্তু আশার বাণী হতে পারে না। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আমরা চাই। আগামী নির্বাচন অর্থবহ করতে হলে এই সরকারের পক্ষ থেকে সদিচ্ছা আরো জোরদার করতে হবে এবং যারা দায়িত্বে রয়েছে প্রশাসনের ক্ষেত্রে তাদেরকে আরো সদিচ্ছা বাড়াতে হবে। এবং আমরা যেইগুলো দেখেছি সে যে মবতন্ত্রের সৃষ্টি হয়েছে সেই মবতন্ত্রগুলো আমরা আগামীতে দেখতে চাই না। আমি একটা কথা বলতে পারি, আমার মতে এরকম অনেকে একমত হবে যে ৫ই আগস্টের পরে যেই বিচার বহির্ভূত হত্যা বা মবের যে শিকার হয়েছে সেটা কিন্তু আসলে দেশের মানুষ কাম্য ছিল না। আচ্ছা। চাই না যে এরকম ঘটনাগুলো একসময় হয়তো বা ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময়টাকে মবতন্ত্রের সময় হিসাবে সূচিত হতে পারে। আমার কাছে মনে হচ্ছে এই সময়টুকু হয়তো বা মবতন্ত্রের সময় থাকতে পারে, কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে সেখানে কোনো আইন শৃঙ্খলার নীরব ভূমিকা থাকার কারণে মানুষের উপরে বেআইনিভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। চোর সন্দেহে অনেকে গণপিটুনি দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি, আমরা এই কিছু সূত্রপুরে দেখেছি একজন ব্যবসায়ীকে গুলি করে মেরে ফেলা হয়েছে। এগুলো কেন হচ্ছে? এই যে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার কারণে আমরা চাইবো যারা এই বেআইনি কাজের সাথে জড়িত, যারা মব সৃষ্টি করে, তাদেরকে যাতে প্রশাসন আরো শক্ত ভূমিকা পালন করে তাদের বিরুদ্ধে। বাদশা আব্দুল্লাহ এবং আকবর আকন ভাই, আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল। আপনাদের যে বিষয়গুলো, এগুলো সারাদিন কথা বলে শেষ হবে না। তারপর আমরা একটা সুন্দর নির্বাচন চাচ্ছি এবং আপনাদের কথার মধ্যে যে আপনারা যেই হতাশা ফিল করেছেন, আমরা আশা করছি যে একসময় হয়তো আশার বাণী শুনতে পারবো এগুলোর মাধ্যমে। কি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের দুজনকে আমাদের এই বিশেষ আয়োজনে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো পর্বে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।